আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি তো দেশের বাড়িতে এসেছি। কিসের জন্য বলেন দেখি? হুম কত সিরিয়াল? সমস্যা নাই, কিচ্ছু হবে না। একদিনের খালি 300-400 টাকা কম পাবে বেতনে। একদিনের বেতন কাটলে 500 বা 700 টাকা বেতনে কম পাবে, আর কিছু হবে না। সাদা না এটা, না 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 না, এটা কিছু না। হায় আল্লাহ, জানে না রে, এটা কিচ্ছু না। একদিনের বেতন, তুমি একদিন চাকরি করোনি, বেতন দিবে না, এতটুকু খালি তোমার বেসিক যা এটা কেটে নিবে। এই সর্বোচ্চ 700-800 টাকা কম দিবে তোমাকে, বা 1000 টাকা কম দিবে। বুঝা গেল? কান ধরাইছে মানে? না না, এটা চিন্তা নাই, কিচ্ছু হবে না। তুমি আল্লাহ করো, তোমার প্রমোশন যেন হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, সমস্যা নাই, চিন্তা মুক্ত থাকো। আমি বাড়ি যাব তো, ঈদের পরে তুমি একদিন অফিসে আসোনি, অথবা ক্লাসে আসোনি ঈদের পরে। ঠিক আছে? আর সমস্যা নাই, যা করছে করুক, তোমার কিচ্ছু হয়নি। তোমার 1000 বেতন, একদিনের বেতন যা পাও এটা কাটে নিবে। এটা নিয়ে তোমার টেনশন নাই, কিচ্ছু নাই, সাদা না এটা। তুমি ক্লিয়ার বুঝার জন্য বুঝলে তুমি ঈদের পরে অফিস খুললে অফিসে আসোনি, আমি তোমার বুঝাই দেবো নি। চিন্তা করার দরকার নাই, ফ্রি থাকো। ঠিক আছে? আচ্ছা, মানে একটু মানে কাদাকাদি বন্ধ করে দাও। আচ্ছা নাও, আসসালামু আলাইকুম। আমার 2টা বই দাও না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে দেখতে দেখতে আমাদের মাঝ থেকে পবিত্র মাহে রমজানের রোজাগুলি চলে যাচ্ছে। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত আশা পূর্ণ করতে পারছি কিনা জানি না। আল্লাহ তাআলা আমাদের রোজাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমি ছুটি এসেছি দেশের বাড়িতে। চার 5টা বই নিয়ে ছুটি এসেছি তো জানেন তো, আমার দেশের বাড়ি নওগাঁ জেলার বদলগাছি থানা। তো আমি ঠিক থানার পাশে, আমি আমার খালুর বাড়ি, এখানে এসেছি, বেড়াতে এসেছি। তো এখানে নেটও ভালো পাওয়া যায়, যার কারণে আমি এখানে এসেছি ক্লাসটা নেওয়ার জন্যই। এখান থেকে আজকে ক্লাসটা নেব, বেশি গল্প না করে পড়াতে আমি চলে যাচ্ছি। এখন ইতিমধ্যে আমাদের পড়া হয়ে গেছে দণ্ডবিধির প্রথম অধ্যায়। আর প্রথম অধ্যায়ের নাম ছিল প্রারম্ভিক সূচনা, 1 ধারা থেকে 5 ধারা। দ্বিতীয় অধ্যায়ের নাম ছিল সাধারণ ব্যাখ্যা। দ্বিতীয় অধ্যায় 6 থেকে 52 ক পর্যন্ত, এর মধ্যে সংজ্ঞাগুলি আছে। তৃতীয় অধ্যায়ের নাম ছিল দণ্ড সম্পর্কিত, ধারা 53 থেকে 75 পর্যন্ত। চতুর্থ অধ্যায়ের নাম সাধারণ ব্যতিক্রম, এটা 76 থেকে 106 ধারা।
পঞ্চম অধ্যায়ের নাম ছিল অপরাধের সহায়তা সম্পর্কিত, 106 থেকে 120 খ পর্যন্ত। ষষ্ঠ অধ্যায় ছিল রাষ্ট্র বিরোধী কার্যকলাপ সম্পর্কিত, 121 থেকে 130 পর্যন্ত। এই অধ্যায়ে আমরা কিন্তু একটা ধারা পড়েছিলাম মাত্র, যে রাষ্ট্রদ্রোহী, 120 ক। ষষ্ঠ অধ্যায়ের নাম ছিল এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সম্পর্কিত অপরাধগুলি। এটা 131 থেকে 140। এটা সপ্তম অধ্যায় ছিল। আর অষ্টম অধ্যায়ের নাম ছিল এই জনশান্তি বিনষ্ট সম্পর্কিত অপরাধ সংক্রান্ত, যেটাকে আমরা বলি বেআইনি সমাবেশ সংক্রান্ত অপরাধ। বেআইনি সমাবেশ সম্পর্কিত অপরাধ সম্পর্কিত অধ্যায় 141 থেকে 160 পর্যন্ত। এটা অষ্টম অধ্যায় ছিল। এই 160 পর্যন্ত আমাদের হয়েছিল। এখন আমরা পড়ব আজকে নবম অধ্যায়। নবম অধ্যায় কয়েকজন যোগ করুক, এর ফাঁকে আমি দুই একটা টেস্ট নেই, এই দণ্ডবিধি থেকে একটু টেস্ট নেই, আপনাদের কে কেমন পারেন। কামরুজ্জামান, আপনার এই এই যে অসুখ হলো কেমন হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। একটু লেখেন দেখি অসুখকে একটু ভালো দিকে। আপনারা সবাই বেশি করে পানি খাবেন আর একটু নর্মাল খাবারগুলি খাওয়া দাওয়া করবেন। আপনাদের জন্য প্রশ্ন, বেআইনি সমাবেশ সংগঠন করতে বগুড়া থেকে লোক ঢাকায় নিয়ে আসা হলো। বগুড়া থেকে লোক নিয়ে আসলো ক নামক ব্যক্তি, বগুড়া থেকে ভাড়া করে ঢাকায় নিয়ে গেল এবং সেখানে বেআইনি সমাবেশ হলে এই বগুড়ার যে লোকগুলি, এদেরকে খ নামক ব্যক্তি আশ্রয় দিল। তাহলে যে লোক বগুড়া থেকে ভাড়া করে নিয়ে গেল তার কত ধারা, আর যে লোক ঢাকার এক লোক ওই ভাড়াটিয়াদের আশ্রয় দিল তার কত ধারায় অপরাধ হবে? খালি ধারা লেখলেই আমি বুঝবো, কথা লিখতে হবে না। মালিক, তোমাকে অনেকদিন পর দেখলাম। দুটা ধারা বলছি আমি, দুটা ধারা বলছি, আপনারা আড়া লিখতেছেন কেন? লোক ভাড়া করে নিয়ে গেল এর কি অপরাধ, আর যে আশ্রয় দিল, এই যে নিচে একজন লিখছে দেখেন, এই দুটাই লিখছে। আলহামদুলিল্লাহ, দুটা ধারা লিখতে হবে, দুইজনার তো বলছি আমি। হ্যাঁ, 150-এ যে ভাড়া করলো আর যে আশ্রয় দিল সে 157। আলহামদুলিল্লাহ, পারছেন। এবারে আরেকটা প্রশ্ন, মারামারি এটা দণ্ডবিধির কত অধ্যায়ে আলোচনা আছে? মারামারি দণ্ডবিধির কত অধ্যায়ে আলোচনা আছে? মারামারি দণ্ডবিধির কত অধ্যায়ে আলোচনা আছে? নুননবী ভাই জয়েন করছে, আলহামদুলিল্লাহ। হায় আল্লাহ, বাসার ভাই এতদিন পর যোগ দিলেন, কি ছিলেন, কোথায় ছিলেন এতদিন? মারামারি, হ্যাঁ একজন, আমি বলছি অধ্যায় কত, রেজাউল ধারা লিখছে, ধারা তো বলিনি, কত অধ্যায়। মারামারি কত অধ্যায়ে আলোচনা আছে? এইবার রেজাউল ঠিক করছে, এটা অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে আমি ক্লাস নিচ্ছি। আমার নানিকে দেখেন, আমার নানি, এই যে এটা আমার নানি। এই নানি এখানে এসেছে মানে জামাইয়ের বাড়ি, আমি এসেছি খালুর বাড়ি। এই নানিকে দেখেন, বয়স হয়ে গেছে, নানা কয়েকদিন আগে মারা গেছে। আমার নানিটার জন্য একটু আপনারা দোয়া করে দেন।
মানে অনেক বয়স হয়ে গেছে। এটা আমার নানি। এটা তাহলে আরেকটা প্রশ্ন ধরে আমি পড়াই যাবো ইনশাল্লাহ। পারছেন? আলহামদুলিল্লাহ। এখন ক নামক এবং খ নামক ব্যক্তি মিলে তারা রাস্তার চৌরাস্তায় বসে করিমের বাড়ি চুরি করার জন্য গল্প করছে। তারা দুইজন মিলে করিমের বাড়ি চুরি করবে এই গল্প করছে। এই গল্পটা গ নামক ব্যক্তি শুনেছে যে ক খ মিলে এই করিমের বাড়ি চুরি করবে। এটা শুনলো কে? গ পুলিশকে খবর দিল না। তাহলে গ এর কি অপরাধ? ক এবং খ মিলে রাস্তার পাশে বসে করিমের বাড়ি চুরির জন্য সলা পরামর্শ করতেছে, ফন্দি আটতেছে। এ কথা গ শুনলো, রাস্তাতে যাওয়ার সময় শুনছে। সে পুলিশকে খবর দেয়নি। তাহলে খবর দেয়নি, তাহলে তার কত ধারায় অপরাধ হবে? দেখেন, একজন একরকম লিখতেছেন। কেউ লিখতেছেন 16 তো হবেই না, 15 আর 16 অপরাধ না হওয়ার ক্ষেত্রে অপরাধের এটা ষড়যন্ত্র না, ওটা একজন আরেকজনকে করতে বলছে, করেনি। 16, 15, 16 হবেই না এটা। কেউ 18 লিখেছেন, কেউ 20 লিখেছেন, কেউ 19 লিখেছেন। 19 হবেই না, কারণ সরকারি কর্মচারী। আর 16 হবে না এই জন্য যে এটা একজন আরেকজনকে প্ররোচনা দিলে, না হলে সেটা 16, 15। এটা 15, 16 হবে না, 19 হবে না। তাহলে কি হবে? হয় 18 হবে, আর না হলে 20 হবে। তাহলে 18 হবে না এই জন্য 18তে আছে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ, সেক্ষেত্রে হবে 18। তাহলে এটা তো চুরি করলে কি মৃত্যুদণ্ড দেয় না? তাহলে কত হবে? এখন কি ক্লিয়ার হলেন? তাহলে 120 হবে। যে খবর দিল না তার সাজা হবে 120। আর যে দুইজন ইয়ে করলো, এই রাস্তায় বসে ষড়যন্ত্র করলো, ওদের কি অপরাধ লেখেন দেখি। এটার পরে আমি পড়া শুরু করব। যে দুইজন এই সলা পরামর্শ করলো, চুরি করেনি, তাহলে এই দুইজনের কি অপরাধ? ওরা চুরি করার যে বন্দি করলো, ফন্দি আটলো, ওরা তো চুরি করেনি। তাহলে এটা শিওর হয়ে নেন যে খবর দিল না তার হবে 120। আর ওরা দুইজন যে ফন্দি আটলো এর অপরাধ কত হবে? আমি কিন্তু বলিনি চুরি করছে কি করেনি, আমি খালি বলছি ওরা দুইজন চুরি করবে এরকম বুদ্ধি করলো। তাহলে এরা ষড়যন্ত্র করেছে। তাহলে ষড়যন্ত্র করলে সাজা কত? 120-এর খ। ষড়যন্ত্রের সংজ্ঞা হলো ক, সংজ্ঞা লাগবে না, এখানে হবে 120-এর খ। দেখেন, আপনারা পারতেছেন না, আপনারা পড়তেছেন কি পড়তেছেন আমি বুঝি না। তাহলে ওরা দুইজন চুরি করার জন্য ফন্দি করলো, আমি এতটুকু বলেছি। এখন চুরি করছে কি করেনি আমি বলিনি, তাহলে আমি অটো ধরে নেব ফন্দি করছে। ফন্দি করলে ষড়যন্ত্র করেছে। তাহলে ষড়যন্ত্র করার জন্য ওই যারা দুজন ষড়যন্ত্র করেছে তাদের সাজা হবে 120-এর খ। আর যারা খবর দেয়নি, যে লোকটি খবর দেয়নি, তার সাজা হবে 120। দেখেন এখন একটু ক্লিয়ার হলো কিনা, দিয়ে আমি পড়াই যাব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তাহলে এখন আমি পড়াই যাচ্ছি নবম অধ্যায়। নবম অধ্যায় পড়া শুরু। আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন, পরীক্ষা কিন্তু ঘুট করে চলে আসবে, এই জন্য খুব মনোযোগ দিয়ে শোনেন। নবম অধ্যায়, এই অধ্যায়ের নাম
ঘুষ সম্পর্কিত, পারিতোষিক সম্পর্কিত, সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ সম্পর্কিত, সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ সম্পর্কিত। তাহলে সরকারি কর্মচারী সাধারণত কি অপরাধ করে? মানুষের সাথে মারামারি করে? হ্যাঁ করে, কিন্তু এলা কি প্রতিদিন করে না। তাহলে সরকারি কর্মচারী অপরাধ সম্পর্কিত অধ্যায়, এটা 9ম অধ্যায়। তাহলে একটু আপনার ব্রেনের উপর কাজ দেন তো। তাহলে সরকারি কর্মচারীর অপরাধটা কি করে? সরকারি কর্মচারীর অপরাধ তো অনেকই হতে পারে। মারামারি করে, ঝগড়া করে, ডিউটি করে না, কথা শোনে না, বিয়া করে। কিন্তু এগুলা কি প্রতিনিয়ত হয়? না না না। তাহলে সরকারি কর্মচারীর প্রতিনিয়ত কি কাজ হয়? ঘুষ। তাহলে এই অধ্যায়ের নাম ঘুষ বা পারিতোষিক সম্পর্কিত অধ্যায়, 9ম অধ্যায়। সরকারি কর্মচারীর অপরাধ সম্পর্কিত অধ্যায়, 9ম অধ্যায়। সরকারি কর্মচারীর অপরাধ সম্পর্কিত অধ্যায়, 9ম অধ্যায়। এটাকে ঘুষ বললে, বকশিশ বললেও চলবে। সরকারি কর্মচারীর অপরাধ সম্পর্কিত। তাহলে একটু ঢেকে ঢেকে রেখেছে, ডাইরেক্ট ঘুষ লেখেনি, ডাইরেক্ট ঘুষ লেখে না। ঘুষ না লেখে লিখেছে সরকারি কর্মচারীর অপরাধ সম্পর্কিত অধ্যায়। এটা হলো 9ম অধ্যায়। এই অধ্যায়টাকে 2 ভাগ করা হয়েছে। এই ঘুষের অধ্যায়টাকে 2 ভাগ করা হয়েছে। একটা ভাগ হলো সরকারি কর্মচারীর ঘুষ সম্পর্কিত, আরেকটা ভাগ হলো ওটাও ঘুষ সম্পর্কিত, যে নির্বাচনকালীন ঘুষ সম্পর্কিত। নির্বাচনের সময়ও ঘুষ দেয়। এটাকে একটু ভেঙে একটা চ্যাপ্টার করে ফেলছে। না, চ্যাপ্টার করে নাই, একটা শাখা করেছে। 9ম অধ্যায়কে 2 ভাগ করা হয়েছে। প্রথম অংশটা সরকারি কর্মচারী, মা একটু ফ্যান দাও, কিন্তু স্লো করে দাও। সরকারি কর্মচারীর অপরাধ সম্পর্কিত, এটা 9ম অধ্যায়। এই 9ম ক অধ্যায় হলো নির্বাচনকালে ঘুষ সম্পর্কিত। নির্বাচনকালে ঘুষ সম্পর্কিত, এটাও 9ম অধ্যায়, কিন্তু 9ম ক অধ্যায়, কিন্তু 9মই ওটাকে ক করেছে। তাহলে ক্লিয়ার হন। এই আমরা অপরাধের সহায়তা, এটাও কিন্তু অধ্যায় নম্বর 5, অধ্যায় নম্বর 5 যেটা, এটাকেও কিন্তু 2 অংশ। পঞ্চম অংশটা, পঞ্চম পাঠ, এটা তো 2 ভাগ। একটা হলো বেআইনি সমাবেশ সম্পর্কিত, এটা হলো 59 পর্যন্ত, না 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 58 পর্যন্ত, না না ভুল বললাম, এটা হলো এই 8ম অধ্যায় যেটা, না ওটাতেও তো 2 ভাগ। সহায়তা সম্পর্কিত 5ম অধ্যায়, ওটাতেও 2 ভাগ। যে অপরাধের প্ররোচনা দেওয়া, এটা হলো 20 পর্যন্ত, 120 পর্যন্ত। আর 20 ক আর 20 খ, এটা এই দুটা নিয়ে আবার ষড়যন্ত্র সম্পর্কিত। ওটাও অধ্যায় কিন্তু একটাই, 5 অধ্যায়, কিন্তু 2টা অংশ। হ্যাঁ, সহায়তা আর ষড়যন্ত্র ক্লিয়ার। পরে মাঝখানে রাষ্ট্রদ্রোহী, মা নাজি একটু স্লো করে দাও, যে রাষ্ট্রদ্রোহী সম্পর্কিত অধ্যায়, এটা 6ষ্ঠ অধ্যায়।
এটাতে আবার ভাগ নাই, এটাতে 121 থেকে 130 পর্যন্ত। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর এই সেনাবাহিনীর এই সামরিক বাহিনীর অপরাধ সম্পর্কিত এটা হলো আবার একটা অধ্যায়, এটা 7ম অধ্যায়। এটা 131 থেকে 140 পর্যন্ত। 8ম অধ্যায়টা বেআইনি সমাবেশ বা জনশান্তি বিনষ্ট সম্পর্কিত অপরাধ, যেটা এটা আবার কিন্তু 2 ভাগ। অধ্যায় কিন্তু 8, কিন্তু ভাগ হলো 2টা। একটা ভাগে, প্রথম ভাগে 5 বা ততোধিক ব্যক্তি, আর দ্বিতীয় ভাগে 2 বা ততোধিক ব্যক্তি। এই 2 ভাগের এক ভাগ হলো বেআইনি সমাবেশ, আর একটা হলো মারামারি ঝগড়াঝাটি সম্পর্কিত। আপনারা খুব ধীর স্থির ভাবে শোনেন, তাহলে ক্লিয়ার বুঝবেন। 9ম অধ্যায়টা অধ্যায় একটা, কিন্তু এটারও আবার 2টা ভাগ। প্রথম ভাগে সরকারি কর্মচারীর অপরাধ সম্পর্কিত, এটা 9ম অধ্যায়। এই অধ্যায়ের শেষে একটু আলোচনা আছে, সেটা 9মেরই আবার ক করেছে। এটা হলো নির্বাচনকালীন ঘুষ সম্পর্কিত একটা ধারা দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, আমি না ক্লাসে, তুমি একটু আলামা মিজানের সঙ্গে কথা বলো বন্ধু। আমি আবার দেশের বাড়ি এসেছি, আমি ঈদের আগে যাব, তারপরে আমি ছুটি গিয়ে যাওয়ার পরে তুমি ফোন দিও। আচ্ছা, আমি এই নির্বাচন আমি 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 বলবো না বন্ধু, দেখা যায়। আচ্ছা আচ্ছা, দেখি আমি শুনে খোঁজ নিয়ে জানাবো তোমাকে। আচ্ছা, আসসালাম আলাইকুম, আল্লাহ হাফেজ। এটা 2 অংশ, একটা ঘুষ, এটাও ঘুষ, ওটাও ঘুষ। এটা সরকারি কর্মচারীর অপরাধ সম্পর্কিত পারিতোষিক, বকশিস, আর ওটা নির্বাচনকালে। তাহলে 2টা অংশ আমরা আজকে শেষ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই অধ্যায়ের ধারা শুরু হয়েছে 161 থেকে 171। 171 ক খ গ ঘ ওম চ ছ এইভাবে চলছে, 171 ধরে নিলাম। তাহলে যদি বলে আপনাদের যে নির্বাচনকালীন ঘুষ সম্পর্কিত আলোচনা, দণ্ডবিধি কত অধ্যায়ে আলোচনা আছে, তাহলে দিয়ে দিল 9ম, 9মের ক, 10ম, 8ম। তাহলে কোনটা হবে লেখেন। নির্বাচনকালে ঘুষ সম্পর্কিত আলোচনা, দণ্ডবিধি 1860-এর কত অধ্যায়ে আলোচনা করা হয়েছে? 8ম, 9ম, 9মের ক, 10ম। লেখেন, আমি তো পড়ালাম এখনই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, 2জন লিখছেন, 2জনই পারছেন। 9মের ক। সেম যদি বলে সরকারি কর্মচারীর অপরাধ সম্পর্কিত অধ্যায় কত, তাহলে লিখবেন 9ম অধ্যায়। প্রিয় ভাইরা, তাহলে পারছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এটার ধারা হলো 161 থেকে 171-এর শেষ পর্যন্ত। আমি বাড়িতে তো ধারা, আমার শেষ ধারাটা মনে নাই। 171-এর ওম চ ছ এইভাবে গেছে, অনেকগুলো আছে। তাহলে 171 ধরে নিলাম। তাহলে আমি কিন্তু এতক্ষণ যা পেশাল পেলাম, তার থেকে একটু হলেও আপনার বেনে এসেছে। সেটা হলো যে সরকারি কর্মচারীর অপরাধ হয়, এই অপরাধটার বিষয়ে আলোচনা হয়েছে 9ম অধ্যায়। আবার এই সরকারি কর্মচারীর আবার নির্বাচনকালীনের জন্য কিছু অপরাধ আছে, সেটাও 9মের ক অধ্যায়। এখন আমার পড়া শুরু। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। তাহলে আমরা এখন আসি, ঘুষ কাকে বলে, উৎকোচ কাকে বলে, বকশিস কাকে বলে, পারিতোষিক কাকে বলে, এই বিষয়গুলি আমরা আলোচনা করব। আমি এই ঘুষ বোঝাতে গিয়ে
হয়তোবা এমন করে বলবো যেটা হয়তোবা হাদিয়া হয়ে যায়, তবে হাদিয়াটা আবার ঘুষ বলে গণ্য হয় না। কিন্তু আমি বোঝানোর জন্য ওগুলাও একত্র করে ফেলবো, আপনারা পরে এগুলা ভিন্ন করে ফেলেন। হাদিয়াটা কেমন, যে মসজিদের ইমাম, ওকে এক লোক খুব ভালোবাসে, তার পিছনে নামাজ পড়ে, তো এই যে ঈদের সময় ইমামকে হয়তোবা 500 টাকা, 200 টাকা, 100 টাকা দিল, দিয়ে বললো, হুজুর আমি তো ছোট চাকরি করি, আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আপনি এই 100 টাকা রাখেন। এটা তাহলে কি ঘুষ হবে? না, এটা ঘুষ হবে না। আবার আমি অনেক সময় আপনাদের কাছে অনেক ভালো কাজের জন্য চাই যে আমার এলাকায় একটা মসজিদ হচ্ছে, আপনারা যে পারেন আমার বিকাশ নাম্বারে অথবা আলামিনের বিকাশ নাম্বারে দিয়ে, আপনি 50-100 টাকা দিয়ে দিলেন, তাহলে কি এটা ঘুষ হবে? না, এটা ঘুষ হবে না। তাই আমি আমার সংজ্ঞার মধ্যে ওইগুলিকেও ঘুষের মতোই বলে ফেলবো, কিন্তু এলা আপনার বোঝার সময় এলাকে ডিফারেন্স করে ফেলেন। তাহলে আসি ঘুষ কাকে বলে। তাহলে ঘুষটা হলো পারিতোষিক, বকশিস, উৎকোচ। এটা হলো যে সরকারি কর্মচারী তার বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্যায়ভাবে যে অতিরিক্ত অর্থ আদায় করে, এটাকেই পারিতোষিক, উৎকোচ বা ঘুষ বলে। তাহলে দণ্ডবিধি 9ম অধ্যায়ের 161-তে কি বলল, যে সরকারি কর্মচারী তার যে স্যালারি, যেটা বেতন, অবৈধ পন্থায় বেতনের অতিরিক্ত যদি এই চাকরির সুবাদেই যদি অতিরিক্ত অর্থ উপার্জন করে, তাহলে এটাকে কি বলে? ঘুষ বলে, বা পারিতোষিক বলে, বা উৎকোচ বলে। অনেকে এটাকে বকশিস বলে, কিন্তু এটা বকশিস না। ধারা কত? 161। তাহলে 161 সাগানো নেই। আচ্ছা, 27 মিনিট ঢেকি শাক মাছও নাই। তাহলে সরকারি কর্মচারী তার বৈধ পারিশ্রমিকের অতিরিক্ত অন্যায়ভাবে উপার্জন করলে তাকে কি বলে? ঘুষ বলে, উৎকোচ বলে, বা পারিতোষিক বলে। 161। প্রিয় ভাইরা, ঘুষের সঙ্গে এখন পারবেন কিনা 2-1 লেখেন তো। সরকারি কর্মচারী তার বৈধ বেতনের অবৈধভাবে অতিরিক্ত যদি উপার্জন করে সরকারি চাকরির সুবাদে, তাহলে এটাকে সে কি বলে? ঘুষ বলে। এটা পারবেন কিনা দেখ এখন একটু বুঝান, পারবেন কিনা। 161। যেমন আমি উদাহরণ দেই, এত জোরে কথা বলা যাবে না। উদাহরণ দেই যে আমি একটা ডিভিশনের তো আরো, আমি তো ছুটি করাই, তারপরে রেশন মঞ্জুর করাই, আবার হলো ম্যারেজ অ্যালাউন্স লাগাই দেই। আমি ফোর্সের এই কল্যাণমূলক কাজগুলি করার জন্য আমার কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছে। এখন ধরেন যে একজন পুলিশ সদস্যের একটা ছেলে হলো, মেয়ে হলো, এখন সে রেশন মঞ্জুর করবে, রেশন তার ফ্যামিলি মেম্বারের জন্য রেশন নেবে, আবেদন করলো, আমরা যাচাই করে দেখা গেল যে হ্যাঁ তার একটা ছেলে সন্তান হয়েছে, তাহলে একজন ছেলে সন্তানের রেশন পাবে। আমি এখন ওকে বললাম যে তোমার ছেলে হয়েছে, এটা কি এমনি এমনি হবে? তুমি প্রতি মাসে রেশন পাবে, তুমি এমনি এমনি কাজ হয়? তাহলে ও বললো, স্যার তাহলে আমি 500 টাকা দিয়ে গেলাম, আমার রেশনটা আপনি একটু করে দিন। আমি আর কি করার, আমি তো আর করে দিব না, করবে তো আমার স্যার, কিন্তু আমি ফাইলটা দিব। তাহলে এর জন্য আমি তো এটা এমনি করে দিব যে আমি তাকে প্যাসে ফেলে কথার ভাঁজে নানান কৌশলে আমি তাকে বোঝাচ্ছি এটা এমনি এমনি হবে না। তখন সে আমাকে কি দিল? 500 টাকা দিল। তাহলে এই টাকাটাই ঘুষ হয়ে যাবে। ছুটি করার জন্য টাকা দিল, এটা ঘুষ হয়ে যাবে। হ্যাঁ, ও বলছে যে স্যার আমার ছেলে হয়েছে, এই 500 টাকা থাকলো স্যার, আপনি মিষ্টি কিনে খান, আপনার যারা অফিসে রিজার্ভে যারা আছে তাদেরকে খাওয়ান, আমি আবেদন দিয়ে দেন, আমার রেশনটা মঞ্জুর করেন। তখন আবার কিন্তু ভিন্ন বিষয় হয়ে গেল।
আমি ওকে পাশে ফেলিনি, এমনি দিছে, আমরা মিলে মিষ্টি খেলাম, অথবা মিষ্টি না খেয়ে বাসায় যাই খেলাম, তখন কিন্তু এটার বিষয়টা ভিন্ন আসবে, মানে বোঝার বিষয়টা ভিন্ন হবে। কিন্তু আমি এমনভাবে কথা বলছি যে ওই তখন বুঝছে যে টাকা ছাড়া রেশন হবে না, টাকা ছাড়া ছুটি হবে না, টাকা ছাড়া তার এই কাজটা হবে না, তখন এটা ডাইরেক্ট ঘুষ হয়ে যাবে। আর যদি এমনি যেটা দেয় এটাও আমি না নেওয়ার জন্য বলবো, তারপরে তো সমাজ ব্যবস্থায় থাকতে গেলে একে অপরের সঙ্গে মিলেমিশেই থাকে। বিয়ে শাদী করলে মিষ্টি খাওয়া এগুলো ভিন্ন বিষয়, এগুলিকে আমরা ঘুষ হিসাবে দেখব না। তাহলে প্রিয় ভাইরা, বেতনের পাশাপাশি অন্যায়ভাবে যদি অতিরিক্ত অর্থ উপার্জন করে তাহলে এটাকেই ঘুষ বলে 161। ক্লিয়ার? তাহলে আমরা সরকারি কর্মচারীর ক্ষেত্রেই ঘুষ বুঝবো, অন্যদের ক্ষেত্রে ঘুষ আমরা বুঝবো না। অন্যদের ক্ষেত্রে এগুলা ঘুষ হয় না, বা ঘুষ বলে গ্রহণযোগ্য হয় না, তখন ওটা হয়ে যায় জুলুম হয়ে যায় ওদের উপর, তখন এগুলা ভিন্ন বিষয়, ওইদিকে আমরা যাব না, আমরা আমাদের পাটেই থেকে যাই। তাহলে এখন যদি এই ঘুষটা তো আমরা বুঝলাম, এই ঘুষটা কিন্তু দুই প্রকার। খুব সহজ, যদি আমার কথাগুলি মনোযোগ সহকারে শোনেন, খুব সহজ। ঘুষ বলে, এই যে একজন লেখছে, দেখেন সুন্দর করে লেখছে ঘুষের সংজ্ঞা 161। হ্যাঁ, এটা ক্লিয়ার হয়ে নেন যে অন্য চাকরিজীবীদের ক্ষেত্রে কি ঘুষ হয় সরকারি ছাড়া? ওইগুলিও ঘুষ, কিন্তু তাদের জন্য এই আইনগুলি প্রযোজ্য না, তাদের জন্য অন্যান্য বিধিবিধান আছে, ওগুলিও ঘুষ হবে। আমি আমাদেরটাই আমরা বুঝি। তাহলে ঘুষ কয় প্রকার? ঘুষ দুই প্রকার। কি কি? একটা হলো টাকা ঘুষ নেওয়া, আর একটা হলো মূল্যবান জিনিস ঘুষ নেওয়া। একটা টাকা ঘুষ নেওয়া আর একটা মূল্যবান জিনিস ঘুষ নেওয়া। ক্লিয়ার কিনা? কথাগুলি ক্লিয়ার কিনা? তাহলে ঘুষের সংজ্ঞা 161। এই ঘুষটা দুই প্রকার, একটা টাকা নেন, ডাইরেক্ট টাকা নেয়, আর একটা টাকা না নিয়ে কোনো জিনিস কিনে নেয় বা কোনো জিনিসের বিনিময় করে, মূল্যবান জিনিস নেয়। যদি টাকা ঘুষ গ্রহণ করে, এখানে আরেকটা জিনিস বলছেন, তাহলে ঘুষ গেল দুই প্রকার, এটা একটা চ্যাপ্টার গেল, ভিন্ন চ্যাপ্টার তো না, এটা একটা বিষয় গেল। এই ঘুষটা আদান প্রদান করতে তিন রকমের লোক লাগে। যে ঘুষ নিবে এটা একজন, যে ঘুষ দিবে এ একজন, আর ঘুষের আবার অনেক সময় সরাসরি যে দিবে আর যে নিবে এরা দুজনেই হয়ে যায়। আবার অনেক সময় এই ঘুষ দিতে নিতে দালাল ধরতে হয়, ঘুষ দেওয়ার একজন দালাল লাগে, মাধ্যম লাগে। তাহলে এটা আইনের ভাষা না, আমি বোঝানোর জন্য বলতেছি। তাহলে ঘুষ 161। এই ঘুষটা দুই রকমের হয়, একটা টাকা ঘুষ আর একটা মূল্যবান জিনিস ঘুষ। এই ঘুষে আবার তিন রকমের লোক লাগে। একজন ঘুষ দিবে, একজন ঘুষ নিবে, আর দেওয়া নেওয়া করতে একজন দালাল লাগবে। তাহলে কয় রকমের লোক লাগতেছে? তিন রকমের লোক লাগতেছে। এখন বিষয় হলো, এই দালাল আবার দুই রকমের। ঘুষ দিতে নিতে যে দালাল, এই দালাল আবার দুই রকমের। এক নাম্বার দালাল হলো যে যাকে ঘুষ দিবে তার সঙ্গে এর এমনি একটা সম্পর্ক আছে, ওর কেউ হয় না। আর আরেকটা দালাল হলো যে সাহেব ঘুষ খাবে তার উপর একটা প্রভাব খাটাতে পারে, এইরকম একটা দালাল। তাহলে দালাল আবার কয় রকমের? দুই রকমের। একটা দালাল সাহেবের উপর প্রভাব খাটাতে পারে না, আরেকটা দালাল সাহেবের উপর প্রভাব খাটাতে পারে। আমি উদাহরণ দিচ্ছি, ধারা পড়াচ্ছি না, কিন্তু এই কথাগুলো নিচ্ছি, এই কথাগুলি নিয়ে প্রশ্ন ধরব। দালালটা দুই রকমের। একটা দালাল কিরকম দেখেন, এলাকার একজন মেম্বার আছে, সে পুলিশ সুপারের সঙ্গে, একজন লোক পুলিশে ভর্তি করার জন্য সে পুলিশ সুপারকে কথা বলে টাকা দিয়ে দিবে। তাহলে এই মেম্বার বা চেয়ারম্যান এ একজন দালাল।
আরেকজন দালাল হলো পুলিশ সুপারের যে ভাই, পুলিশ সুপারের শালা, পুলিশ সুপারের বউ, এরাও বলল যে তোমার ছেলেকে চাকরি নিয়ে দিব, তোমার এত টাকা দিতে হবে। তাহলে বউ বা ভাই বা মা বা বাবা বা শালা বা শালি, এরাও দালাল। মিডিয়া এই দালাল, আর এলাকার মেম্বার চেয়ারম্যান এই দালাল, এক দালাল না, এক দালাল না। তাহলে বউ, ভাই, চাচা, খুড়া এরা সাহেবের উপর ব্যক্তিগত একটা প্রভাব খাটাতে পারে, কিন্তু মেম্বার তো আর ব্যক্তিগত প্রভাব খাটাতে পারে না। বলতে পারে স্যার আমার এই ছেলেটার ল্যান্ড এত টাকা দিব, এরকম একটা করতে পারে। তাহলে দুই দালাল, একটা দালাল ব্যক্তিগত প্রভাব খাটাতে পারে, আর একটা দালাল ব্যক্তিগত প্রভাব খাটাতে পারে না। তাহলে প্রিয় ভাইরা, ঘুষ দুই প্রকার, টাকা ঘুষ, জিনিস ঘুষ, এটা গেল একটা ভিন্ন বিষয়। এই ঘুষে লোক লাগে তিন প্রকার। এক, যে ঘুষ দিবে; দুই, যে ঘুষ নিবে; তিন, ঘুষ দেওয়া নেওয়া করতে দালাল বলেন বা মিডিয়া বলেন বা মাধ্যম বলেন। এই মাধ্যম আবার দুই প্রকার। সাহেবের উপর প্রভাব খাটাতে পারে এক মাধ্যম, সাহেবের উপর প্রভাব খাটাতে পারে না, এটা একটা মাধ্যম। প্রিয় ভাইরা, দেখেন তো আমার এই কথাগুলি আপনি বুঝলেন কিনা। যদি বোঝেন তাহলে ও লেখেন, না বুঝলে এন লেখেন। ধারা পড়াইনি, আমি কথা পড়াচ্ছি। সরকারি কর্মচারী অবৈধভাবে, সরকারি কর্মচারী যদি বেতনের অতিরিক্ত অবৈধভাবে উপার্জন করে তাহলে তাকে ঘুষ বলে 161। এই ঘুষে ঘুষ দুই প্রকার, টাকা ঘুষ, জিনিসপত্র ঘুষ। ঘুষ আদান প্রদানে লোক লাগে তিন রকমের। একজন ঘুষ দেবে, একজন ঘুষ নেবে, আর একজন ঘুষের দালাল। এই দালাল আবার দুই প্রকার, একটা ব্যক্তিগত দালাল আর একটা দূরের লোক দালাল। অর্থাৎ কাছের ব্যক্তিরা দালালি করে, আবার দূরের লোকেরাও দালালি করে। প্রিয় ভাইরা, তার মানে আপনারা বুঝে পেরেছেন। তাহলে আমি এখন পড়ায় আসি। আলহামদুলিল্লাহ। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। আল্লাহ আমাদের উপর রহম করো। আল্লাহ পৃথিবীর সকল মানুষের অভাব দূর করে দাও। আল্লাহ অসুস্থ মানুষদের সুস্থতা দিয়ে দাও। আল্লাহ যারা বিপদে আছে সকল মানুষ, আল্লাহ কোনো ধর্ম বলছি না, সকল ধর্মের মানুষকে যারা বিপদে আছে বিপদগুলি আসান করে দাও। যত অভাব মানুষ আছে, মানুষ, আমি মুসলিম বলি নাই, হিন্দু খ্রিস্টান বুদ্ধি বলি নাই, মানুষ যা মানুষ হলেই হলো, অভাব দূর করে দাও, অসুখ ভালো করে দাও, পারিবারিক সামাজিক যত অশান্তি দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের এখন পড়া শুরু। তাহলে যদি কেউ ঘুষ গ্রহণ করে, টাকা নেয়, যে নিবে তার সাজা হবে 161। যে ঘুষ নিবে সে টাকা যদি গ্রহণ করে তাহলে তার সাজা হবে 161। আর যদি জিনিসপত্র, মূল্যবান জিনিস ঘুষ গ্রহণ করে তাহলে তার সাজা হবে 165। উদাহরণ, অফিসের ব্যাংকের ম্যানেজার তার ব্যাংকে লোক নিয়োগ করার জন্য ক নামক ব্যক্তিকে বলল, তোমার ছোট ভাইকে ব্যাংকে চাকরি দেওয়া হবে, এত টাকা দিতে। ছোট ভাইকে ব্যাংকে চাকরি দেওয়া হবে, এত টাকা দিতে হবে।
এই লোকটা ব্যাংকের ম্যানেজারকে 10 লক্ষ টাকা দিল তার ভাইয়ের চাকরির জন্য। ব্যাংকের ম্যানেজারের কি অপরাধ? ধারা লেখেন, আপনারা ধারা লেখেন। ব্যাংকের ম্যানেজারের কি অপরাধ? ব্যাংকের ম্যানেজার ব্যাংকে চাকরি দেওয়ার জন্য ক নামক ব্যক্তির নিকট থেকে 10 লক্ষ টাকা নিল। সে কত ধারায় অপরাধ করলো? ম্যানেজার কত ধারায় অপরাধ করলো দেখা যাচ্ছে নাকি? ব্যাংকের ম্যানেজার 161 ধারায় অপরাধ করলো। হ্যাঁ, এবারের উদাহরণ 161, 65 লিখছেন কেন? এবার 65টা লেখেন তো। ক নামক পুলিশ অফিসারের নিকট, ক নামক পুলিশ অফিসারের নিকট একটা মামলা তদন্তে আছে। যে ব্যক্তির মামলাটা তার কাছে তদন্তে আছে সে এই ক নামক পুলিশ অফিসারকে বাসা ভাড়া দিল, কিন্তু ভাড়া নেয় না, বাসা ভাড়া গ্রহণ করে না। তাহলে এই তদন্তকারী পুলিশ অফিসার তার বাসা ভাড়াও দেয় না, তাহলে পুলিশটা কত ধারায় অপরাধ করলো? ক নামক পুলিশ অফিসার কত ধারায় অপরাধ করলো? হ্যাঁ, তাহলে মূল্যবান জিনিস, এটাও বাড়ি ভাড়া দেয় না, এটাও মূল্যবান জিনিস নিয়েছে, বিধায় সে 165 ধারায় অপরাধ করেছে। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, এই তো বুঝছেন, ক্লিয়ার বুঝছেন। আল্লাহ আপনাদের উপর রহম করুক, আপনাদের ব্রেন বুদ্ধি বাড়াইয়ে দিক। আল্লাহ আপনাদের সকল কল্যাণ কামনা করি। এখন আমি গেলাম, তাহলে টাকা যদি গ্রহণ করে 161 ধারায় অপরাধ, আর মূল্যবান জিনিস গ্রহণ করলে 165 ধারায় অপরাধ। যে ঘুষ নিবে তার জন্য এটা। আমরা বলেছিলাম ঘুষ আদান প্রদানে লোক লাগে 3 রকমের। যে গ্রহণ করে তারটা আমরা নিলাম, সে যদি টাকা গ্রহণ করে 161, আর যদি জিনিসপত্রর বিনিময় হয় মূল্যবান জিনিস তাহলে হলো 165। ক্যাশ টাকা পাইতো বকশিস কি মূল্যবান জিনিস? হ্যাঁ, ওই বাসা ভাড়া দেয় না, তাহলে বাসাটা মূল্যবান জিনিস হিসাবে পেয়েছে, তাহলে এটা আমরা ওই 65 দিয়ে দিব। তাহলে এখন আমরা যাচ্ছি, এখন দালালকে ধরি, তাই তো? দালাল, দালালের বাচ্চা দালাল। তাহলে এই দালালের অপরাধ আমরা এখন আলোচনা করি, দেখি দালালের কি ধারায় অপরাধ হয়। আমি বলেছিলাম দালালটা দূরের লোক যদি দালাল হয়, দূরের লোক যদি দালালি করে তাহলে তার অপরাধ হবে 162, কিন্তু সাজা ভোগ করবে 164। সে টাকাই নেক আর যেটাই নেক। কিরকম? ক নামক ব্যক্তি বলল যে তোমার ভাইকে ব্যাংকে চাকরি দেওয়া হবে, 10 লাখ টাকা যদি দাও আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে তোমার ভাইকে চাকরি দিয়ে দিব। তাহলে এই যে 10 লাখ টাকা এই লোকটা নিল, এই যে দালাল, এ তো ম্যানেজারের দূরের লোক, কাছের না। এই যে দূরের লোক দালালি করলে 162, আর অপরাধ করতেছে 162, কিন্তু সাজা ভোগ করবে 164। আর কাছের লোক যদি দালালি করে, যে কাছের লোকের উদাহরণ দিয়েছিলেন, বউ, তারপরে শালা শালি, তারপরে ভাই, বাবা, চাচা, খুড়া, এরা যদি দালালি করে তাহলে এই দালালদের অপরাধ 63, কিন্তু সাজা ভোগ করবে 64-তে। তাহলে দালালদের ধারা হলো 62, 63, 64। প্রিয় ভাইরা, আমি উদাহরণ দিই, আরেকবার পরে উদাহরণ দিলে আমরা ধারা লিখবেন। দূরের লোক যদি দালালি করে, দূরের লোক যদি দালালি করে, যে ব্যক্তিগত প্রভাব খাটাতে পারে না,
এরকম লোক যদি দালালি করে তাহলে এই দালালের অপরাধ হবে 162, আর কাছের লোক যদি দালালি করে এই দালালের অপরাধ হবে 163, কিন্তু সাজা হবে কিন্তু দুই দালালেরই সাজা হবে 164। লিখবেন সে 162তে অপরাধ করেছে বিধায় 163 ধারায় 164 ধারায় দণ্ডিত হবে, অথবা 163 ধারায় অপরাধ করেছে ধারা সাজা হবে 164, নিচে দুটা ধারায় দিবেন 62, 64, 63, 64। প্রিয় ভাইরা, আমার এখন উদাহরণ দিব। পুলিশ সুপারের স্ত্রী তার বাড়ির কাজের বুয়াকে বলল, তুমি 2 জন লোক এনে দিবে, আমি পুলিশে চাকরি দিয়ে দিব। 2 জন লোকে 10-20 লক্ষ টাকা পুলিশ সুপারের স্ত্রী গ্রহণ করলো। পুলিশ সুপারের স্ত্রী অপরাধ করলো। দেখছেন, আমি বলার আগে ধারা লিখে ফেলছি। আল্লাহ আল্লাহ এদের উপর রহম করো, আল্লাহ আরো দ্রুত যেন বলতে পারে, আরো ভালো বোঝে, এবং ভালো যদি লেখাটাও যদি এদের ভালো হয়ে যায়, এদের বউ বাচ্চাও যেন ভালো হয়, এদের ছেলে মেয়ের জন্য মানুষের মতো মানুষ হয়, আল্লাহ এদের প্রমোশনটাও যেন হয়ে যায়। তাহলে অপরাধ করলো 163 আর সাজা হবে 64, বিধায় 63, 64 দুটাই। এখন এবার নেন আরেকটা উদাহরণ দেই, দেখি পারছেন, সবাই পারছেন, আলহামদুলিল্লাহ। ক নামক এক ব্যক্তি খ নামক ব্যক্তিকে বলল যে আমার সাথে পুলিশ সুপারের ভালো একটা সম্পর্ক আছে, তুই জানিস আমি কে? আমার সঙ্গে পুলিশ সুপারের একটা ভালো সুসম্পর্ক আছে, আমি তোর ভাইকে চাকরি দিতে পারবো। ও বলল, ঠিক আছে, আমার ভাইটা চাকরি দাও, তাহলে তোমার 10 লক্ষ টাকা দিতে হবে। সে 10 লক্ষ টাকা ওই ক নামক ব্যক্তিকে দিল। তাহলে তার কি অপরাধ? 162, 164, আলহামদুলিল্লাহ। তাহলে ঘুষ 161, সংজ্ঞা কিন্তু 161। আবার টাকা গ্রহণ করলেও 161। দূরের দালাল 162, কাছের দালাল 163, উভয় দালাল 164, মূল্যবান জিনিস ঘুষ নিলে 165। প্রিয় ভাইরা, এই 165 পর্যন্ত আমাদের হয়ে গেল, তাই না? তাহলে যে ঘুষ নিল আর দালালি করলো, এই 2 জনকে আমরা ধরলাম। যে ঘুষ নিল আর যে দালালি করলো, এই 2 জনকে আমরা ধরে ফেলছি, এদেরকে ধরে ফেলার ধারা আমরা পেয়ে গেছি। এখন যে লোক দালালি করলো তাকে আমরা ধরব। যে লোক দালালি করলো, না, যে লোক ঘুষ দিচ্ছে তাকে ধরব। প্রিয় ভাইরা, খুব কেয়ারলি শোনেন তো। যে লোক ঘুষ দিচ্ছে এ আবার 2 প্রকার। তাহলে সবই মনে হচ্ছে 2 প্রকার 3 প্রকার, এরকম মনে হচ্ছে না? ঘুষ 2 প্রকার, একটা টাকা ঘুষ, একটা জিনিস ঘুষ। আসসালামু আলাইকুম। আজাদ, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি দেশের বাড়িতে এসে অনলাইনে ক্লাস নিচ্ছি। এখন ক্লাস নিচ্ছি অনলাইনে, ছুটি আছি। তাহলে হলো তোমার পরীক্ষা কবে আবার? হ্যাঁ, এখন কত সিরিয়াল? 302 থেকে, মানে সিরিয়াল কত সেটা বলেন। 388। তাহলে মানে 50-50 আশা করে থাকেন, 50-50 আশা নাও করে থাকেন। না, আশা 50-50 নিয়ে থাকেন আর একটু পরে। হ্যাঁ, যেহেতু আগের জায়গায় আছি, ছুটি গেছি, ঈদের পরে দেখা হবে ইনশাল্লাহ।
একটা ক্লাসের মধ্যে তো একটু পরে 10 মিনিট পরে ফোন দেন। হ্যাঁ স্যার, তাহলে তাহলে সবই যেন দুই প্রকার। তাহলে ঘুষ দুই প্রকার, টাকা ঘুষ, জিনিস ঘুষ। টাকা নিলে সাহেব যদি টাকা নেয় 61, সাহেব যদি জিনিস নেয় 65, এটা সাহেব চলে গেল। এখন যে দালাল, এই দালাল আবার দুই প্রকার, কাছের দালাল 62, দূরের দালাল 62, 64, কাছের দালাল 63, 64। এখন যে ঘুষ দিচ্ছে একে এখন ধরবো, এও দুই প্রকার। এও কয় প্রকার? দুই প্রকার। দেখি কিরকম। যে এই ঘুষ যদি, যে ঘুষ দিচ্ছে এই ঘুষটা যদি সাহেব নিয়ে নেয়, এটা এক রকমের। আর সাহেবের কাছে ঘুষ দিতে গেল, সাহেব বলল যে তুমি তো খারাপ মানুষ, তুমি জানো আমি ঘুষ খাই না। সি সি সি, আমি তো আপনাকে ভালো মানুষ মনে করতাম, আপনি আমাকে ঘুষ দিতে এসেছেন, আপনি খোঁজ নেবেন না আমি ঘুষ খাই কিনা? সি, আপনি খারাপ মানুষ। এইভাবে সাহেব ঘুষ নিল না। তাহলে সাহেব যদি ঘুষ গ্রহণ করে তাহলে এটা এক রকমের, আর সাহেব যদি ঘুষ গ্রহণ না করে তাহলে এটা এক রকমের হবে। তাহলে যে লোকটা ঘুষ দিবে, ধরেন যে আমি প্রথমে যে উদাহরণ দিয়েছিলাম যে আমার অফিসের আমার এক কলিগের একটা ছেলে হয়েছে, সে এসে এই তার রেশন বৃদ্ধির জন্য আবেদন দিল। আমি বললাম কি এমনি এমনি রেশন হয়? তাহলে ও বলল যে তাহলে স্যার এই যে এটা রাখেন। তো ও আমাকে 1000 টাকা বা 500 টাকা দিয়ে গেল, আমি টাকাটা নিয়ে নিলাম। তাহলে আমি টাকা নিলে এটা একটা অপশান, আমার তো হবে 161, সেটা ভিন্ন। আমি মানে যে ঘুষ দিচ্ছে তার বিষয়টা বোঝাচ্ছি, যে ঘুষ যে দিচ্ছে তার ঘুষটা যদি সাহেব গ্রহণ করে তাহলে একটা অপশান, আর সাহেব যদি গ্রহণ না করে তাহলে একটা অপশান। তাহলে আপনারাই বলেন তো, সাহেব যদি ঘুষ গ্রহণ না করে তাহলে যে ঘুষ দিতে আসে এ লোক ভালো নাকি সাহেব ভালো? সাহেব ভালো। আর যদি সাহেব টাকা গ্রহণ করে তাহলে সাহেব ভালো না যে টাকা ঘুষ দিছে সে ভালো? যারা ধর্মীয় সেন্সে বলবেন তারা বলবেন যে যে ঘুষ দিবে আর নিবে সমান। আমি প্রথমেই বলে নিয়েছিলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি এটা পুরাটা বলবো না। তাহলে সাহেব যদি টাকা গ্রহণ না করে তাহলে যে ঘুষ দিতে এসেছে তাহলে সাহেবের চেয়ে ওই খারাপ। আর সাহেব যদি টাকা গ্রহণ করে তাহলে যে ঘুষ দিতে এসেছে তার চেয়ে সাহেব খারাপ। আমার কথা আপনারা বুঝলেন কিনা? সাহেব যদি ঘুষ গ্রহণ করে তাহলে যে ঘুষ দিতে এসেছে তার চেয়ে সাহেব খারাপ। আর সাহেব যদি ঘুষ গ্রহণ না করে তাহলে যে ঘুষ দিতে এসেছে সে সাহেবের চেয়ে ওই খারাপ। এটার সাথে একমত কিনা দেখেন। ও না এন, আমার সঙ্গে ও না এন। টাকা ঘুষ দিতে গেলাম, সাহেব নিল না, এটা এক রকমের। আর সাহেব নিয়ে নিল, এটা এক রকমের। সাহেব যদি গ্রহণ করে তাহলে সাহেব খারাপ, আমি বলেছি। আর সাহেব যদি টাকা গ্রহণ না করে তাহলে আমি দিতে গেছি তাহলে আমি খারাপ। আপনারা একমত আমার সাথে? আমিনুল ভাই একমত হচ্ছে, সঠিক। হ্যাঁ, আইনের পরিভাষাও এরকমই। তাহলে যে সাহেব টাকা দিতে গেল, সাহেবকে টাকা দিতে গেল, সাহেব টাকা গ্রহণ করলো না, তাহলে যে দিতে গেছে তার সাজা হবে 165 ক। 165 ক। যে ঘুষ দিতে গেল সাহেব তার ঘুষ গ্রহণ করলো না, তাহলে তার সাজা হবে 165 ক। আর যদি সাহেব টাকা বা জিনিস গ্রহণ করে তাহলে যে ঘুষ দিতে গেছে সে রেহাই পাবে 165 খ। তাহলে ঘুষ যে দিবে সে কখনো রেহাই পাবে, কখনো রেহাই পাবে না। যদি সাহেব টাকা গ্রহণ না করে
তাহলে যে দিতে গেছে সে অপরাধী হবে 165 ক। আর যদি মনে করেন যে আগের মতো করে বলবো, তাহলে দিবেন 161 আর দিবেন 116, ওই যে সহায়তা 116 এটা দিবেন, আর ওর সঙ্গে 165 কটাও যোগ করে দিবেন আজকে, যেহেতু ঘুষটা নেয়নি। আর যদি সাহেব টাকা গ্রহণ করে, তাহলে যে ঘুষ দিতে গেল সে ঘুষের অপরাধের দায় থেকে রেহাই পাবে 165 খ। 165 খ। প্রিয় ভাইরা, আমি আগে একটা প্রশ্ন করেছিলাম, সেখানে বলেছিলাম কোন ক্ষেত্রে প্ররোচনাকারী প্ররোচনার দায় থেকে রেহাই পায়। আমি বলেছিলাম যে অপরাধে প্ররোচনা দেওয়া হয়েছে, এই প্ররোচনার ফলে যদি ভিন্ন অপরাধ হয়, তাহলে প্ররোচনাকারী ওই ভিন্ন অপরাধের দায় থেকে রেহাই পাবে। আমি বলেছিলাম 111। ব্যভিচারের ক্ষেত্রে স্ত্রী লোকটি প্ররোচনার দায় থেকে রেহাই পাবে 497। ঘুষ প্রদানের ক্ষেত্রে সাহেব যদি ঘুষ গ্রহণ করে, সেক্ষেত্রে যে ঘুষে প্ররোচনা দিল এ ব্যক্তি ঘুষের প্ররোচনার দায় থেকে রেহাই পাবে 165 খ। প্রিয় ভাইরা, তাহলে প্ররোচনাকারী রেহাই পাচ্ছে 111, 165 খ, 497। এখন আর দিব না, এইটুকুই থাক, আবার পরশুদিন ক্লাস নেব ইনশাল্লাহ। তাহলে আজকে গেল সোমবার, বুধবারে আবার ক্লাস নিব, বুধবারে ইনশাল্লাহ ক্লাস নিব, বুধবারে ঠিক একই সময় আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তাহলে এই ঘুষ সাহেবের কি হবে? সাহেব যদি গ্রহণ না করে তাহলে সাহেবের অপরাধ হবে না, আর সাহেব যদি গ্রহণ করে তাহলে সাহেব 161, আর ঘুষটা যদি জিনিস হয় তাহলে 65। সাহেবের জন্য তো বলে দিয়েছি, সাহেব যদি ঘুষ গ্রহণ করে, টাকা নিলে 161 আর জিনিস নিলে 165। দালালের জন্য দূরের দালাল 62, 64, কাছের দালাল 63, 64। আর যে ঘুষ দিবে, সাহেব ঘুষ না নিলে সে দণ্ডিত হবে 65 ক। সাহেব যদি ঘুষ গ্রহণ করে তাহলে সে রেহাই পাবে, যে দিবে সে রেহাই পাবে 65 খ। সাহেব গ্রহণ করলে তো চলে যাবে, সাহেবের জন্য চলে যাবে 61। দেখেন তো আপনারা এইটুক পুরা ক্লাসটা বুঝলেন কিনা। যদি বোঝেন তাহলে আপনাদের আর বিরক্ত করব না, আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নামাজে দাঁড়াবো। তাহলে আপনারা লেখেন তো বুঝছেন কি বোঝেন নাই। আমি বলছি না যে পরিপূর্ণভাবে 100% বুঝছেন, আমি বলছি যে একটু একটু বুঝছেন, যে হ্যাঁ একটু একটু বোঝা গেল। তাহলে ঘুষটা 3 রকমের হয় রে বাবা রে, টাকা ঘুষ, জিনিস ঘুষ, আবার দালালও আবার সাথে 2 রকমের, আবার যে ঘুষ দিবে তারও 2 রকমের। তাহলে যে ঘুষ নিবে, টাকা নিলে 161 হয়, আর যে জিনিস নিলে 165 যে নিবে। আর দালালের জন্য আবার 62, দূরের দালাল হলে 62, 64, কাছের দালাল হলে 63, 64। ওরে রে, তাহলে তো এটা তো ভেজাল্লা রে। তাহলে কোনোটার সাথে কোনোটার মিল নাই, দিবে যে নিবে যে দালালি যে সবার ভিন্ন ভিন্ন। আর দালাল যে দিবে, এর যদি ঘুষ না নেয় তাহলে এ দণ্ডিত হবে 65 ক। আর যদি এর টাকাটা সাহেব নিয়ে নেয় তাহলে সাহেবের হবে 161 আর এ রেহাই পাবে 165 খ। আলহামদুলিল্লাহ। ও এই চ্যাপ্টার আবার দুই ভাগ। ওরে রে, এই চ্যাপ্টার 2 ভাগ। কি কি? নির্বাচনের ঘুষ আর অন্যান্য ঘুষ। নির্বাচনের ঘুষ এটাও নবম, অন্যান্য ঘুষও নবম, কিন্তু নির্বাচনের ঘুষ নবমের ক, আর অন্যান্যটার ক্ষেত্রে নবম। এর ধারা শুরু হয়েছে 161 থেকে। তাহলে প্রিয় ভাইরা, তাহলে আজকে এ পর্যন্তই। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, থাকলে লেখেন দেখি। আমি বাড়ি এসেছি, আমি বাড়িতে মসজিদে ইফতারি করার নিয়ত করেছি। আপনাদের জন্য ইফতারির দাওয়াত, আপনারা আমি জানি আসতে পারবেন না। ইফতারির দাওয়াতটা হলো আমার বাবা যেদিন মারা গেছে ওই দিনের দিন, এবং রমজানের যে তারিখে আমার বাবা মারা গেছে
রমজানের যে তারিখে মারা গেছেন এবং যে দিনে মারা গেছেন সেদিনটা হলো, আমি দেখি আপনারা পারেন কিনা। সেই দিনটা এইবারেও পড়েছে জুমার দিন, মানে ওই দিনটা আরবি বছর কিন্তু আরবি দিন কিন্তু সন্ধ্যা থেকে শুরু হয়ে যায়। সেই দিনটা পড়ে গেছে মানে সন্ধ্যার সময় হয়ে গেছে, সন্ধ্যা হলেই জুমার দিন পড়ে গেছে। সেই দিনটা পড়ে গেছে 27শে রমজান, মানে দিনটা ওই দিনটা শুরু হয়ে গেছে 27শে রমজান। আবার ওই দিনটা পড়েছে, আব্বা মারা গেছিল বৃহস্পতিবারের সন্ধ্যায়, তাহলে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেলে তো বৃহস্পতিবার থাকলো না, আরবি শুরু হয় সন্ধ্যা থেকে, তো সেই হিসাবে শুক্রবারে মারা গেছেন। বৃহস্পতিবার দিনটা ছিল, যে বছর মারা গেছেন রমজানের ছিল 26 তারিখ বৃহস্পতিবার, তাহলে সন্ধ্যা হয়ে গেছে 27 তারিখ, তাহলে এবারও পড়ে গেছে। তাহলে আগামী বৃহস্পতিবারের সন্ধ্যা অর্থাৎ 27শে রমজান পড়ে যাচ্ছে শুরু, লাইলাতুল কদর জুমার দিন। আব্বা এই দিনটাতেই মারা গেছেন, আমার ফুপিও এই দিনেই মারা গেছেন, আমার চাচাও এই দিনে মারা গেছেন, আমার বাবাও এই দিনে মারা গেছেন। আমার চাচার নাম ইব্রাহিম সোনার, আমার দাদার নাম জমির উদ্দিন সোনার, আমার দাদির নাম আয়েশা সিদ্দিকা, আমার চাচার নাম ইব্রাহিম সোনার, আমার বাবার নাম ইউনুস আলী সোনার। আমার বাবার নামও নবীর নামে, আমার চাচার নামও একজন নবীর নামে। আমার বাবার নামেও সূরা ইউনুস মনে হয় আছে নাকি, আছে মনে হয়। আর কোরআনে একটা সূরা ইব্রাহিম মনে হয় আছে কিনা জানি না, মনে পড়তেছে না। দুইজন নবীর নাম। এরা এই 3 ভাই বোন, আমার বাবারা 2 ভাই 1 বোন, এই 3 জনই বৃহস্পতিবারের সন্ধ্যায় মারা গেছে। জুমার নামাজের পরে 3 জনেরই জুমার জানাজা নামাজ হচ্ছে। এই 3 জনেরই আমি জানাজা নামাজ পড়াইছি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া, আপনারা আমার মা বাবা, আমার বাবা চাচা খুড়া, আপনাদের মা বাবাদের জন্য আমরা দোয়া করব। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আপনার দাওয়াত অবশ্যই আসতে পারবেন না, কিন্তু একটু ইফতারের সময় একটু আমাদের জন্য দোয়া করেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। এমসিকিউ আলামিনের সঙ্গে যোগাযোগ করলে এমসিকিউ পেয়ে যাবেন। এমসিকিউ আজকে মনে হয় রেডি হয়েছে, কালকে আলামিনদেরকে দিয়ে দিব, অথবা আলামিনের সঙ্গে কথা বললে আজকেও পেতে পারেন। এমসিকিউ বইটা নিয়ে একটু হেল্প পাবেন, সালের প্রশ্নগুলি দেওয়া আছে তো, গত বছরের চেয়ে আরেকটু কিছু প্রশ্ন যোগ হয়েছে, 250 টাকা আমরা রেখেছি। আপনার প্রথম দিকে এই বইটা নিয়ে নেন, তাহলে আপনাদের একটু বইটা পড়ে কমপ্লিট করে ফেলান। আল্লাহ আপনাদের উপর রহম করুক, আপনাদের কামিয়াব হোক, আপনারা সুখে থাকেন দুনিয়ায় আখেরাতে, আপনাদের পরিবারের উপর সুখ আসুক, আপনাদের ছেলে মেয়েগুলি মানুষের মতো মানুষ হোক, আপনাদের সুস্থতা দান করুক। সর্বোপরি আমার সেই প্রভু আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের প্রমোশনের ব্যবস্থা করে দেয়, এ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার বুধবারে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।